যেহেতু আমরা অলরেডি প্রথম আর দ্বিতীয় ফান্ডামেন্টাল পস্টুলেট পড়ে আসছি এন্ড সেটার ডিফারেনশিয়াল ইন্টিগ্রাল দুইটা ফর্মই আমরা দেখে আসছি, যেটার ওই প্রথম ফান্ডামেন্টাল পস্টুলেটের ইন্টিগ্রাল ফর্মটা ছিল হচ্ছে আমাদের পরিচিত গাউস ল। তো ওইগুলো ইউজ করে এখন আমরা বিভিন্ন ধরনের থিওরেম প্রুফ করতে পারি, ঠিক আছে? যেমন কুলম্বস ল, আমাদের পরিচিত যেই ফর্মুলাটা ছিল F equals to Q1 Q2 divided by R square into 1 by 4 pi epsilon naught, এই ফর্মুলাটা এটা আমরা এখন দেখবো যে আসলে গাউস ল অ্যাপ্লাই করে কিভাবে ডিরাইভ করতে হয়, ঠিক আছে? তো ধরো তোমার কাছে একটা পজিটিভ চার্জ আছে প্লাস কিউ, তো সে অবভিয়াসলি একটা ফিল্ড ক্রিয়েট করবে, ঠিক আছে? তো ফিল্ডের ফ্লাক্স লাইনগুলো মনে করো তোমার বিভিন্ন দিকে সরতেছে, এইরকম বিভিন্ন দিকে সরতেছে। তো আমি চাই এই পয়েন্টটা থেকে আর ডিস্টেন্স দূরে কোনো একটা পয়েন্টে, মনে করো এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বের করতে, ঠিক আছে? এখানে ইলেকট্রিক ফিল্ডটা কত হবে সেটা, বা এখানে আমি অন্য কোনো একটা চার্জ নিয়ে এসেছি যেটার উপর ফোর্স কতটুকু অ্যাপ্লাই হবে সেই জিনিসটা আমি বের করতে চাই, ঠিক আছে? গাউস ল অ্যাপ্লাই করার যেই সিস্টেমটা সেটা হচ্ছে তুমি একটা সুইটেবল গাউসিয়ান সারফেস নিবা, ঠিক আছে? একটা ক্লোজড সারফেস নেওয়া লাগে, কিছু সুইটেবল সারফেস নিতে হয়, দেন ওই সারফেসের উপর একটা সারফেস ইন্টিগ্রাল চালাইতে হয়, ঠিক আছে? কারণ গাউসের ল এর ফর্মুলাটা আসলে কি ছিল? ই ডট ডিএস, ক্লোজড সারফেস ইন্টিগ্রাল অফ ই ডট ডিএস ইকুয়ালস টু কিউ বাই এপসাইলন, তাই না? বেসিক্যালি তোমাকে একটা ক্লোজড সারফেস নিতে হবে আর কি। তো এই ক্লোজ সারফেসটা কোন সিস্টেমে কিরকম ভাবে নেয় সেটা আমি আস্তে আস্তে বলে দেবো। এই জিনিসগুলো একটু মনে রাখবা যে আমরা যখন পয়েন্ট চার্জ নিয়ে কাজ করব তখন দেখবা যে সেগুলো আসলে স্ফিয়ারিক্যাল শেপের হইতেছে, বা আমরা যদি একটা লাইন চার্জ নিয়ে কাজ করি, একটা লাইনের উপর মনে করো অনেকগুলো চার্জ আছে, তো এইগুলো নিয়ে কাজ করতে গেলে আমরা সামনে দেখবো যে একটা সিলিন্ডার ধরে নিতে হয়, ঠিক আছে? মানে যেটা নিয়ে কাজ করলে তোমার সুবিধা। তো এখন দেখো আমি মনে করো এই পয়েন্টটা থেকে, মানে যেই পয়েন্টে প্লাস কিউ চার্জটা আছে সেটা থেকে আমি আর ডিস্টেন্স দূরে পি পয়েন্টে ফোর্সটা বের করতে চাই, ঠিক আছে? কোন একটা চার্জ এখানে নিয়ে আসলে কি ফোর্স হবে সেটা বের করতে চাই। তো সেটার জন্য আমাকে যেটা করতে হবে, দেখো আমি কিন্তু এই পয়েন্ট থেকে, মানে এই প্লাস কিউ পয়েন্ট থেকে আসলে কোন দিকে আর সেটা কিন্তু বলে দেই নাই, ঠিক আছে? তার মানে কি আসলে যে কোনো দিকেই আমি আর ডিস্টেন্স গেলে কি সিমিলার ই এর ভ্যালু আসার কথা, মানে এটা কমন সেন্স থেকে আর কি। একটা পয়েন্ট থেকে যেহেতু চারদিকে ইলেকট্রিক ফিল্ড ছড়ায় পড়তেছে, তো এখানে গাউসিয়ান সারফেসটা এমন ভাবে নিতে হবে যাতে সে এই জিনিসটাকে কভার করে, মানে প্লাস কিউ চার্জটাকে এনক্লোজ করে, এন্ড সেটা রেডিয়াস হবে হচ্ছে আর। তো আমি হচ্ছে এমন একটা স্ফিয়ার নিব, ঠিক আছে? যে স্ফিয়ারটার রেডিয়াস হবে হচ্ছে আর, এবং যেইটা এই প্লাস কিউ চার্জটা পুরাটাকে এনক্লোজ করে রাখবে ভিতরে, ঠিক আছে? তো এখন তাহলে দেখো এইটার রেডিয়াস যদি আর হয়, ছবি আঁকাটা আসলে অ্যাকুরেট হয়নি পুরোপুরি, বাট এটা রেডিয়াস যদি আর হয় তাহলে আসলে কি যে কোনো দিকেই তুমি আর ডিস্টেন্স গেলে কি সিমিলার এর ভ্যালু পাওয়া উচিত, তাই না? তো পয়েন্ট চার্জ নিয়ে যখন আমরা কাজ করব সেটা একটু মনে রাখো, যে পয়েন্ট চার্জ নিয়ে যখন আমরা কাজ করব তখন আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই স্ফেরিক্যাল সিস্টেম ইউজ করব, ঠিক আছে? গাউস ল অ্যাকচুয়ালি এই যে স্ফিয়ারিক্যাল সারফেস নিলাম একটা, এই সারফেসটার উপর অ্যাপ্লাই করতে হয়, ঠিক আছে? তো এই সারফেসের উপর এখন আমি তাহলে এই ইকুয়েশনটা অ্যাপ্লাই করে দেই। তো অবভিয়াসলি আমরা মানে দেখতেই পাইতেছি একটা পয়েন্ট চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড আসলে কোন দিক বরাবর কাজ করতেছে? রেডিয়ালি আউটওয়ার্ডস, তাই না? এই যে এই মানে এই অ্যারো ডিরেকশনটা কোন দিকে? রেডিয়াস বরাবর আউটওয়ার্ডস, তাই না? এই অ্যারো ডিরেকশন কোন দিকে? রেডিয়াস বরাবর আউটওয়ার্ডস। সো আমি আসলে প্রথমে একটা মানে গেস করতে পারি যে ই এর ডিরেকশনটা অ্যাকচুয়ালি হবে হচ্ছে এ আর ই, ঠিক আছে? মানে ই ভেক্টরটা, মানে ইলেকট্রিক ফিল্ড ভেক্টরটা, ইন্টেন্সিটি ভেক্টরটা, সেটার একটা ভ্যালু আছে, সেই ভ্যালুটা কি সেটাই বের করব, আর সেটা ডিরেকশনটা হচ্ছে রেডিয়াল লাইন বরাবর। সো স্ফিয়ারিক্যাল সিস্টেমে এ আর। আচ্ছা, এন্ড আমরা যে এখানে সারফেসটা নিতেছি এটা কি একটা স্ফিয়ারের ওই রাউন্ড সারফেসটা, তাই না? মানে স্ফিয়ারিক্যাল সারফেসটা। তো স্ফিয়ারিক্যাল সারফেসের জন্য তোমরা যদি আগের লেকচারগুলো একটু রিক্যাপ করে আসো, তাহলে স্ফিয়ারিক্যাল সারফেসের জন্য ডিএস টা পারপেন্ডিকুলার ভেক্টর ছিল এ আর, এন্ড ধরে নিলাম সেটার ক্ষুদ্রাতি ক্ষুদ্র কোনো একটা সারফেস নিলে সেটার এরিয়া হচ্ছে ডিএস, ঠিক আছে? বেসিক্যালি ডিএস না, এটা আসলে তোমরা যদি মনে করে দেখো আগের লেকচার থেকে, স্ফেরিক্যাল সারফেসের উপর ডিএস এর ভ্যালুটা হয় হচ্ছে এ আর, আর হচ্ছে আর স্কয়ার সাইন থিটা ডি থিটা ডি ফাই, এটা ছিল, তাই না? তো এটা লিখলেও চলে, এটা লিখে কিভাবে সলভ করতে হয় সেটাও দেখাবো, বা সেটার জায়গায় শুধু শুধু তুমি ডিএস হিসেবে রাখতে পারো। কোন জায়গায় চেঞ্জ হবে সেটা আমি দেখাচ্ছি। তো বেসিক্যালি আমি ইটা গেস করতে পারি যে ইটা রেডিয়াল লাইন বরাবর আউটওয়ার্ড হবে, যার একটা ভ্যালু থাকবে, আর ডিএস টা হবে এই জিনিস, ঠিক আছে? অথবা এই জিনিস। তো আমি এই জিনিসটা এখানে বসায় দিই তাহলে। এই সারফেস বলতে হচ্ছে তোমার স্ফেরিক্যাল সারফেসটা। তো ই এর ভ্যালু যদি বসায় দেই এ আর ই ডট
এ আর ডিএস এর ভ্যালুটা যদি বসায় দেই আর স্কোয়ার সাইন থিটা ডি ফাই ইকুয়ালস টু এই কিউটা আসলে কি? এটা হচ্ছে কিউ এনক্লোজড, ঠিক আছে? অনেক সময় দেখবা অনেক নোটেশনে এই কথাটা স্পেসিফিক্যালি বলা থাকে যে গাউসিয়ান সারফেসের যখন আমরা ইকুয়েশনটা লিখি তখন আমরা আসলে কিউ বাই এপসাইলন নট না লিখে কিউ এনক্লোজড ডট এপসাইলন নট লিখি। এই এনক্লোজড কথাটার মানে হচ্ছে তুমি যে গাউসিয়ান সারফেসটা নিলে, এই যে এই ক্ষেত্রে স্ফিয়ারিক্যাল, সেটার ভিতরে টোটাল কতটুকু চার্জ আছে, মানে সেটার ভিতরে, বাইরে না, সেটার ভিতরে টোটাল কতটুকু চার্জ মানে আছে। এখন যেই স্ফিয়ারিক্যাল সারফেসটা আমরা এখানে নিলাম সেটার ভিতরে আসলে টোটাল কতটুকু চার্জ আছে? একটা চার্জই আছে প্লাস কিউ, তাই না? সো এনক্লোজড চার্জটার ভ্যালু হবে হচ্ছে প্লাস কিউ ডিভাইডেড বাই এপসাইলন নট যদি এটা ভ্যাকুয়ামে থাকে। তো ভালো কথা এটা হইলো। তো এ আর সামথিং ডট এ আর সামথিং, তো এ আর আর এ আর এর মধ্যে ডট করলে আসলে কি হবে? খালি ভ্যালু গুলাই থাকবে, তাই না? তো ভ্যালুই থাকবে। তো ইটা বাইরে বের করে আনবো কারণ এটা একটা কনস্ট্যান্ট। এটা কেন কনস্ট্যান্ট সেটার ব্যাখ্যা পরে দিচ্ছি। এন্ড ভিতরে থাকবে কেবলমাত্র আর স্কোয়ার সাইন থিটা ডি থিটা ডি ফাই, ঠিক আছে? তো এখন এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনে তোমার আসলে কি আছে বলো তো? আচ্ছা আমি এখানে মনে হয় ক্যাপিটাল আর ইউজ করছি না, এখানে স্মল আর হবে আসলে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি এটাকে ক্যাপিটাল আর ধরলাম, মানে রেডিয়াসটাই আর কি। তুমি যদি এখানে ক্যাপিটাল স্মল আর দাও এখানে স্মল আর হবে, আর এখানে ক্যাপিটাল আর দিলে এখানে ক্যাপিটাল আর হবে, একই জিনিস। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে তুমি যদি এখন এখানে থিটার লিমিট বসাও 0 থেকে পাই, আর ফাই এর লিমিট বসাও 0 থেকে 2 পাই, তো আলটিমেটলি এই ইকুয়েশনটা ক্যারি আউট করলে কি হবে? তোমার এই পুরো স্ফিয়ারিক্যাল সারফেসের যে এরিয়া সেটা দিবে। বাট তাই না, মানে এখানে আমি কেবলমাত্র কি শুধুমাত্র ডিএস পার্টটুকু মানে এরিয়া পার্টটুকু ইন্টিগ্রেশন করতেছি, যেহেতু আমি ই কে কনস্ট্যান্ট হিসেবে বাইরে বের করে আনছি, তাই তো? তো এটার মানে হচ্ছে আমি যদি এই জিনিসটার ইন্টিগ্রালটা কমপ্লিট করি, আমি এই আমার এই স্ফিয়ারটার এরিয়াটা পাবো। এখন বাই ডিফল্ট আমরা জানি যে একটা স্ফিয়ারের রেডিয়াস আসলে কত হয়, 4 পাই আর স্কোয়ার, তাই না? এটা তোমরা জানো অলরেডি। সো আমি এই ভ্যালুটা এখানে ডিরেক্টলি বসাই দিতে পারি, ঠিক আছে? তো তুমি যদি এই জিনিসটা ডিরেক্টলি বসাইতে না চাও কোনো সমস্যা নাই, তুমি এখানে আসলে দুইটা ইন্টিগ্রাল সাইন দিয়ে থিটার লিমিট 0 থেকে পাই আর হচ্ছে ফাই এর লিমিট 0 থেকে 2 পাই পর্যন্ত যদি বসাই, ইন্টিগ্রেশনটা যদি ক্যারি আউট করো তোমার এই রেজাল্টটাই দিবে, ঠিক আছে? ওভাবেই আসলে এরিয়ার ভ্যালুটা আসে। বাট আমরা আসলে কিছু জিওমেট্রিক শেপের ভ্যালু কিন্তু আমরা অলরেডি জানি, সো সেটার জন্য আমাদেরকে একটা ইন্টিগ্রেশন করে সময় নষ্ট করা কিন্তু আসলে মানে উচিত না, ঠিক আছে? তো এই জন্য হচ্ছে আমরা একটা স্ফিয়ারিক্যাল শেপ ধরছি, কারণ স্ফিয়ারিক্যাল শেপের ক্ষেত্রে আমরা এই স্ফিয়ারিক্যাল সারফেসের এরিয়াটা আমরা জানি। বা যখন লাইন চার্জ থাকবে তখন আমরা দেখবো আমরা একটা সিলিন্ডার ধরবো, কেন? কারণ সিলিন্ডারের যে সার্কুলার এরিয়া, সার্কুলার যে ওয়ালটা, সেইটার এরিয়াও আমরা জানি, ঠিক আছে? সেটার এরিয়া ছিল হচ্ছে 2 পাই আর এইচ, ওকে? তো এরকম জানা কিছু জিওমেট্রিক শেপ ধরে নিব আর কি আমরা, ঠিক আছে? তো আমি এটা একটু শেষ করে নিই, শেষ করার পরে আসলে এক্সপ্লেইন করি যে কেন আমি এই স্টেপ গুলাই ফলো করছি, ঠিক আছে? বেসিক্যালি আমার এই যে এই জিনিসটাকে যদি আমি এখানে নিচে নিয়ে আসি তাহলে কি আসবে? 4 পাই এপসাইলন নটটাকে একসাথে রাখলাম যেহেতু এটা কনস্ট্যান্ট, আর কিউ বাই আর স্কোয়ারকে একসাথে রাখলাম, সো এই যে আমাদের ই এর যে পরিচিত ফর্মুলা সেটা চলে আসলো। দুইটা ব্যাপার, এক হচ্ছে আমি এখানে ইন্টিগ্রেশনটা ডিরেক্টলি ক্যারি আউট না করে ডিরেক্টলি এই ফর্মুলাটা লিখে ফেললাম, কেন? গাউস ল আমরা যখনই ইউজ করব তখন একটু মনে রাখবা এমন কিছু সারফেস ধরতে হবে যেই সারফেসের এরিয়া, ভলিউম এগুলো তুমি জানো। যেমন এই যে স্ফিয়ারিক্যাল সিস্টেমে কি স্ফিয়ারের ভলিউম বা স্ফিয়ারের যে সারফেস এরিয়া সেটা আমরা জানি। সিলিন্ডার ধরতেছি, সিলিন্ডারের কি হয়েছে? সিলিন্ডারের ক্ষেত্রে আমরা তার সাইড ওয়ালের এরিয়া কত বা টপ আর বটম সারফেসের এরিয়া কত সেগুলো আমরা জানি, মানে এগুলো কিছু মুখস্থ ফর্মুলাই আমাদের আছে, ঠিক আছে? সো এটাতে সুবিধা যেটা হয়, রেগুলার সারফেসের উপর গাউস ল খাটাইতে হইলে এই ইন্টিগ্রালটা অনেক সহজ হয়ে যায়, কারণ এই ইন্টিগ্রালের রেজাল্ট আমরা ডিরেক্টলি জানি, ঠিক আছে? এটা সবসময় দেখবা যে গাউস ল যখন অ্যাপ্লাই করতে হইতেছে তুমি ইরেগুলার শেপের অবজেক্ট নিয়ে আসলে কাজ করতে পারবে না, এক। এবং দুই হচ্ছে ইটাকে আমি কনস্ট্যান্ট হিসেবে বের করে আনলাম কেন? এখানে একটা ব্যাপার আছে, গাউস ল অ্যাপ্লাই করার আগে তোমাকে কিছু জিনিস আসলে একটু ইনটিউটিভলি চিন্তা করতে হয়। যেমন আমি এখানে কি দেখলাম আসলে, যে এখানে পজিটিভ চার্জটা আছে সেখান থেকে চারদিকে ই মানে ই এর ফ্লাক্স লাইন ছড়ায় গেছে, ঠিক আছে?
তো আসলে আমি যেই ডিরেকশনেই আর ডিস্টেন্স যাই সব ডিস্টেন্সেই আমার কি এটা আসলে সিমিলার ভ্যালু আসা উচিত, তাই না? যেহেতু সেটা সুষমভাবে ছড়ায় পড়ছে, মানে মোটামুটি ইউনিফর্মলি ছড়ায় পড়ছে, ঠিক আছে? সো আমি যত দূরে যাব যেদিকেই যাই ইটা সেম হারে কমা উচিত। তার মানে আসলে কি সেটা একটা মোটামুটি ইউনিফর্ম একটা স্টেট বজায় রাখছে, তাই না? গাউসিয়ান সারফেস এমন ভাবে ধরতে হয় যাতে ওই সারফেসটার উপর প্রতিটা পয়েন্টে ই এর ভ্যালু সমান হয় ইনটিউটিভলি। কারণ তুমি তো ক্যালকুলেট করার আগে বুঝবা না আসলে সমান হবে কি হবে না, বাট ইনটিউটিভলি তোমার যদি মনে হয় যে হ্যাঁ এই সারফেসটার উপরই সব জায়গায় সমান হওয়া উচিত, আসলে ওইটাই হবে, ঠিক আছে? যেমন আমরা লাইন চার্জের ক্ষেত্রে একটু পরে যখন এক্সপ্লেইন করব তখন বোঝা যাবে। আর তো বেসিক্যালি আমি আমার ওই অ্যাজাম্পশন অনুযায়ী এই স্ফিয়ারের উপর হচ্ছে ই এর ভ্যালু সব জায়গায় সমান, তো আমি ওই অ্যাজাম্পশন ধরে করছি। এম্পায়ারিক্যাল রিলেশনের সাথে যদি মিলে যায় তো আমরা বলতে পারবো যে হ্যাঁ আমাদের অ্যাপ্রোচটা ঠিক, এন্ড এটা মিলে। ওকে, তো তাহলে এই পজিটিভ কিউ চার্জের জন্য ই এর ভ্যালুটা হচ্ছে এইটা। তো তার মানে তুমি যদি এখন এই পি পয়েন্টে অন্য একটা ছোট কিউ চার্জ নিয়ে আসো, ঠিক আছে, অন্য একটা চার্জ যদি নিয়ে আসো তাহলে তার উপর অ্যাপ্লাইড ফোর্স কতটুকু হবে বলো তো? এফ ইকুয়ালস টু কিউ ইন্টু ই, তাই না? এই সূত্রটাই আমরা একটু আগে পড়ছি আগের লেকচারে। তো ই ভেক্টর মানে আসলে কি, আমরা কিন্তু ই এর ভ্যালু বের করছি এখানে। তার মানে ই ভেক্টরটা আসলে কি, এই ই এর ভ্যালু তার সাথে অ্যাসোসিয়েটেড একটা ডিরেকশন যেটা এ আর বরাবর কাজ করে, তাই না? তো এই জিনিসটাই ই এর এই ভ্যালুটাই যদি আমি এখানে বসাই দিই তাহলে কি আসবে বলতো? কিউ 1/4πε0 কিউ বাই আর স্কয়ার এ আর, ঠিক আছে? অথবা তুমি এটাকে লিখতে পারো এই যে এই কিউটাকে যদি তুমি এই কিউ এর সাথে গুণ করে দাও তাহলে আলটিমেটলি কি আসছে? 1/4πε0 কিউ কিউ ডিভাইডেড বাই আর স্কয়ার, তাই না? তো বেসিক্যালি এটাই কিন্তু আমাদের পরিচিত ই এর ফর্মুলাটা, কুলম্বস ফর্মুলাটা, তাই না? কুলম্বস ল যেটা আমরা পড়ে থাকি ওই জিনিসটাই, তাই না? 1/4πε0 ইন্টু কিউ1 ইন্টু কিউ2 বাই তাদের ডিস্টেন্স স্কয়ার। এভাবে হচ্ছে আমরা গাউস ল অ্যাপ্লাই করে কুলম্বস ল বের করতে পারি, বা অন্য যে কোনো ফর্মুলা হচ্ছে গিয়ে আমরা ডিরাইভ করতে পারি। আচ্ছা, তো আমরা গাউস ল অ্যাপ্লাই করে কুলম্বস লটা বের করে ফেললাম। ই এ মানে কোন একটা পয়েন্ট চার্জের জন্য ই এর ভ্যালু কত হয় সেই জিনিসটাও আমরা বের করে ফেললাম। এই যে ই এর ভ্যালু এটা। কথা হচ্ছে এইখানে আমরা কিন্তু আসলে একটা চার্জ নিয়ে কথা বলছি। সো এখানে আমাদের কেসটা অনেক সহজ হয়ে গেছে। কোন দিক দিয়ে সহজ হয়ে গেছে? এই যে এই আমি ধরে নিছি এই পয়েন্ট চার্জটা আসলে স্ফিয়ারিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমের অরিজিনে আছে, তাই না? এটাই কিন্তু অরিজিন ছিল। কেন? কারণ আমরা বলছি যে এই যে ডিরেকশনটা, এই যে আমরা রেডিয়াল লাইন বরাবর আউটওয়ার্ড যাইতেছি, সুতরাং এ আর ভেক্টর বরাবর ইটা কাজ করতেছে। এই কথাটা আমরা ডিরেক্টলি বলে ফেলতে পারছি, ঠিক আছে? কেন? কারণ একটা স্ফিয়ারিক্যাল সিস্টেমে তোমরা অলরেডি জানো যে এ আর ভেক্টরটা সবসময় অরিজিন থেকে ক্যালকুলেট হয়। কিন্তু এমন কেস সবসময় নাও হইতে পারে যে তোমার একটা পয়েন্ট চার্জ অরিজিনেই আছে, ঠিক আছে? আই মিন অরিজিন কোন জায়গায় ধরবা সেটা তো অবভিয়াসলি তোমার ব্যাপার, কিন্তু মনে করো তুমি যদি মাল্টিপল চার্জ আছে এমন একটা সিস্টেম নিয়ে কাজ করতে চাও, মনে করো আহ এটা হচ্ছে মনে করো অরিজিন পয়েন্ট, তোমার মনে করো এই জায়গায় একটা চার্জ আছে পজিটিভ প্লাস কিউ, এই জায়গায় একটা চার্জ আছে প্লাস কিউ টু, এই জায়গায় একটা চার্জ আছে প্লাস কিউ থ্রি। এখন কথা হচ্ছে তুমি যখন এই প্রত্যেকটার জন্য ইন্ডিভিজুয়ালি কোনো একটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করতে যাবা, তখন কি তুমি তাহলে একবার এটাকে অরিজিন, তারপরে এটা অনুযায়ী এ আর, তারপরে আবার এটা অরিজিন, দেন এটা অনুযায়ী এ আর, দেন আবার এটা অরিজিন এটা অনুযায়ী আর, এভাবে কি ধরতে পারবা? না, কারণ তোমার সিস্টেমটা এমন যে এই তিনটা চার্জকে একবার এক জায়গায় তুমি অরিজিন ধরতে পারো না। তোমার অরিজিন হবে তোমার সিস্টেমে একটাই, ঠিক আছে? রেফারেন্স পয়েন্ট তো একটাই হবে, ঠিক আছে? মাল্টিপল চার্জ নিয়ে যদি কাজ করতে হয় বা এরকম কোনো সিনারিও যদি থাকে যেখানে আসলে তোমার চার্জটা অরিজিনে নাই, অরিজিন থেকে দূরে অন্য কোথাও আছে, তো সেই ক্ষেত্রে তোমাকে এই ফর্মুলাটাকে একটু মডিফাই করতে হবে। কেন? কারণ তখন কিন্তু তোমার ইলেকট্রিক ফিল্টার একদম মানে রিগারাস অর্থে এ আর বরাবর কাজ করবে না, ঠিক আছে? তো এই জিনিসটা বুঝতে হবে একটু। তো মনে করো কোন একটা কারণে এটা হচ্ছে তোমার সিস্টেমের যেই কোঅর্ডিনেট সিস্টেম সেটা এক্স ওয়াই জেড, এটা হচ্ছে তোমার অরিজিন, বাট আগের কেসের মতো তোমার পজিটিভ চার্জটা এখন এখানে নাই, তোমার পজিটিভ চার্জটা মনে করো এই পয়েন্টে আছে প্লাস কিউ। তো এ আর ভেক্টরটা কিন্তু অ্যাকচুয়ালি এখান থেকে ক্যালকুলেট হবে, এ আর ভেক্টরটা কিন্তু এই পয়েন্ট থেকে ক্যালকুলেট হবে না, ঠিক আছে? তো আমাদের এই জিনিসটার জন্য এখন তাহলে ফর্মুলাটা একটু মডিফাই করে নিতে হবে। তো কিভাবে মডিফাই করব সেটাই আমরা এখন একটু দেখবো।
তো মনে করো তুমি এই পজিটিভ কিউ চার্জটার জন্য তার থেকে কিছু একটা ডিস্টেন্স দূরে পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বের করতে চাচ্ছ। তো কি এখন তোমার এই যে কিউ যেই পয়েন্টে, মানে তোমার চার্জটা যেই পয়েন্টে, সেই পয়েন্টের একটা কি পজিশন ভেক্টর আছে, সেই ভেক্টরটা হচ্ছে এটা। একটু আগে সেই পজিশন ভেক্টরটা ছিল না, কারণ এই কি প্লাস কিউ চার্জটাকেই আমরা অরিজিনে রাখছিলাম। তাহলে এইটাকে আমরা নাম দিলাম মনে করো আর প্রাইম ভেক্টর। এন্ড তুমি যেই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু বের করতে চাচ্ছ সেই পয়েন্টেরও একটা পজিশন ভেক্টর আছে। তো এই পজিশন ভেক্টরের নাম আমরা দিলাম মনে করো আর ভেক্টর। ঠিক আছে, এবং পজিশন ভেক্টর তো সবসময় অরিজিন থেকেই মাপতে হয়। তাহলে এই যে তোমার কিউপি লাইনটা, মানে তুমি যখন আসলে প্লাস কিউ চার্জের জন্য পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড মাপতে যাবা, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি মাপতে যাবা, তখন আসলে কি তোমার এই ডিস্টেন্সটা হচ্ছে মেইন, তাই না? এই কিউপি ডিস্টেন্সটা হচ্ছে মেইন। সো তোমাকে আসলে কিউপি ভেক্টরটা নিয়ে কাজ করতে হবে, হুইচ নো লঙ্গার ইজ এ আর, তাই না? তো তুমি যদি এখানে একটা ওপি আর এটার নাম দিলাম মনে করো এম, তো ওপিএম ট্রায়াঙ্গেলে তুমি যদি আসো, তাহলে দেখবা যে ট্রায়াঙ্গেল ল অ্যাপ্লাই করলে এমপি ভেক্টরটা আসলে কি হইতেছে। এমপি ভেক্টরটা হচ্ছে আমাদের টার্গেট ভেক্টর। এমপি ভেক্টরটা হবে হচ্ছে অ্যাকচুয়ালি আর ভেক্টর মাইনাস আর প্রাইম ভেক্টর। মানে বেসিক্যালি আমরা আগের কেসে যেটা করছিলাম, আমাদের পজিটিভ চার্জটা যখন এখানে অরিজিনের মধ্যে ছিল, তখন আমরা জাস্ট এখান থেকে এ আর সব চারদিকে ছড়ায় গেছে। বাট এখন কিন্তু তোমার পজিটিভ চার্জটা অরিজিনে নাই। সো এই ইউনিট ভেক্টরের জায়গাটা এখন চেঞ্জ হবে। তো এটা কিভাবে চেঞ্জ হয় সেটা একটু দেখি। এমপি ভেক্টরটা হচ্ছে তোমার, এমপি ভেক্টরটা অ্যাকচুয়ালি কি তোমার চার্জের পয়েন্ট আর তোমার টার্গেট পয়েন্টের মধ্যে ডিস্টেন্স ভেক্টরটা, তাই না? তো এমপি ভেক্টরটা হচ্ছে তোমার আর মাইনাস আর প্রাইম ভেক্টর, যেটা হচ্ছে এখানে ট্রায়াঙ্গেল ল থেকে আমরা পাইতেছি। তাহলে এমপি ডিস্টেন্সটার ভ্যালু কত আসলে? এটার মডিউলাস নিলেই আমার হয়ে যাচ্ছে, তাই না? তার মানে এমপি ভেক্টর বরাবর আমি যদি একটা ইউনিট ভেক্টর এখানে বের করতে চাই, ওই নতুন ইউনিট ভেক্টরটা তাহলে আমার কত হবে বলতো? এমপি ভেক্টরকে আমি এমপি ভেক্টরের ভ্যালু দিয়ে ভাগ করলেই কি আমরা ইউনিট ভেক্টর পেয়ে যাই না? তার মানে আর মাইনাস আর প্রাইম ভেক্টর ডিভাইডেড বাই এই ভেক্টরটার ভ্যালু বা ম্যাগনিটিউড। এই জিনিসটা করলে কিন্তু এখন আমি নিউ যে ইউনিট ভেক্টরটা সেটা পেয়ে যাব। এক। দুই হইতেছে আমার আগের ফর্মুলা কি ছিল, আগের ফর্মুলাটা যদি তোমরা একটু রিক্যাপ করে দেখো, এই যে 1/4πε0 কিউ ইন্টু কিউ, মানে এখানে যদি আমি একটা প্লাস কিউ চার্জ রাখি ছোট, কিউ বড় মানে ক্যাপিটাল কিউ ইন্টু স্মল কিউ ডিভাইডেড বাই তাদের ডিস্টেন্সের স্কোয়ার, তাই না? বাট ডিস্টেন্সটা এখন কি হয়ে গেছে, আগে ছিল শুধু আর, বাট এখন ডিস্টেন্সটা হয়ে গেছে এই জিনিসটা, তাই না? তো এখন মডিফাইড ফোর্স ইকুয়েশনটা হবে কি? মডিফাইড ফোর্স ইকুয়েশনটা হবে এরকম, 1/4πε0 ক্যাপিটাল কিউ ইন্টু স্মল কিউ ডিভাইডেড বাই ডিস্টেন্স আগে ছিল আর, এখন ডিস্টেন্সটা হবে এই জিনিসটা। সো আর মাইনাস আর এর যে ম্যাগনিটিউড সেটার স্কোয়ার, আর আগে ইউনিট ভেক্টরটা কি ছিল এ আর, বাট এখন ইউনিট ভেক্টরটা হয়ে গেছে এই পুরা টার্মটা, তাই না? তো এই পুরা টার্মটা আমি এখানে বসাই দিব এখন। ঠিক আছে, তো এই পুরো টার্মের মধ্যে এই উপরের জিনিসটা কিন্তু এখনো ভেক্টর ফরম্যাটে আছে, বাট নিচের জিনিসটা কি শুধু একটা ম্যাগনিটিউড, জাস্ট একটা স্কেলার কোয়ান্টিটি। সো এই দুইটা টার্মকে কিন্তু আমি একসাথে করে দিতে পারি। সো আমার নিউ ফর্মুলাটা হবে হচ্ছে 4πε0 কিউ টাইমস কিউ ডিভাইডেড বাই আর ভেক্টর মাইনাস আর ভেক্টরের যেই ম্যাগনিটিউড সেটার কিউব টাইমস এই ভেক্টরটা। বেসিক্যালি এই কাজটা করলেই আমার হয়ে যাবে। তো এটা হচ্ছে তোমার একটা সিঙ্গেল চার্জের জন্য কুলম্বস ল ইকুয়েশন, আর এটা হচ্ছে মাল্টিপল চার্জের ক্ষেত্রে, মানে যদি অফ সেন্ট্রিক কোনো একটা পয়েন্টে পজিটিভ কিউ চার্জ থাকে সেটার জন্য কুলম্বস ল এর ইকুয়েশন। ঠিক আছে, তো এই জিনিসটাই দেখো এখানে যদি আসলে এই প্লাস কিউ চার্জটা আসলে যদি অরিজিনে হইতো এই জায়গায় না হয়ে, মানে প্লাস কিউ চার্জটা যদি একদম ঠিক এই পজিশনে থাকতো, তাহলে এই ইকুয়েশনে কি কোন জায়গাটাতে চেঞ্জ হইতো, এই যে আর আর প্রাইম যে ভেক্টরটা সেটা নাই হয়ে যেত। সেটা যদি নাই হয়ে যায় তাহলে কিন্তু তুমি আবার আগের ইকুয়েশনটা ফেরত পাবা, এই ইকুয়েশনে চলে আসতে পারবা। ঠিক আছে, তো এটাই ছিল আমাদের কুলম্বস ল ডেরিভেশন।